আমাদের যে হচ্ছে গিয়ে 6টা ফান্ডামেন্টাল রাইটস আছে তার মধ্যে একটা ইম্পর্টেন্ট ফান্ডামেন্টাল রাইটস হচ্ছে রাইট টু ফ্রিডম আন্ডার আর্টিকেল 19 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। এখন দেখো আর্টিকেল 19 এটা আমাদের সবার ফার্স্টে কিসের কথা বলে, প্রত্যেকটা আর্টিকেলের এখানে আমরা কিছু কিছু আর্টিকেলের উপরে কয়েকটা তুমি কনসেপ্টও পাবে, আবার কিছু সাব ক্লাসিফিকেশনও পাবে। দেখো একটা হচ্ছে কি রাইট টু ফ্রিডম আন্ডার আর্টিকেল 19। আন্ডার আর্টিকেল 19 যেটা নিয়ে ডিসকাশন করছে, যে হচ্ছে বলছে প্রোটেকশন অফ সার্টেন রাইটস রিগার্ডিং ফ্রিডম অফ স্পিচ। এখন ফ্রিডম অফ স্পিচ বা হচ্ছে গিয়ে তোমার স্পিচ বা স্পিচ এন্ড এক্সপ্রেশনের যে হচ্ছে গিয়ে তোমার অভিব্যক্তির স্বাধীনতা, এটার ব্যাপারে তোমার কিছু কিছু জায়গায় তোমাকে ফ্রিডমস দিচ্ছে, আবার কিছু কিছু ক্ষেত্রে তোমাকে হচ্ছে গিয়ে রেস্ট্রিকশন দিচ্ছে, যে তুমি যাতে হচ্ছে গিয়ে, যেহেতু ফান্ডামেন্টাল রাইটস এটা অনেক একটা হচ্ছে গিয়ে তোমার এনফোর্সেবল বাই কোড বা এনফোর্সেবল বাই ল, সেই ক্ষেত্রে কনস্টিটিউশন এটাকে তোমাকে এনফোর্স করার জন্য দেওয়া হয়েছে। তো তার দ্যাটস মিন যে তোমাকে যে সমস্ত ফান্ডামেন্টাল রাইটস গুলো দিয়েছে সেগুলো স্টেট বা কোনো ইন্ডিভিজুয়াল যেমন হচ্ছে গিয়ে তোমাকে সেটা ভায়োলেট করতে পারবে না, ইকুয়ালি তুমিও যাতে হচ্ছে গিয়ে স্টেট বা কারো ইন্ডিভিজুয়ালের যে ফান্ডামেন্টাল রাইটস গুলো আছে সেগুলোকে তুমি কোনোভাবে ভায়োলেট না করতে পারো। তার জন্য রিজনেবল রেস্ট্রিকশনের ব্যবস্থাও করা আছে। এখন দেখো সবার ফার্স্টে আমাদের বলছে হচ্ছে, আমি কেস ল গুলো পরে ডিসকাশন করবো, প্রোটেকশন অফ সার্টেন রাইটস রিগার্ডিং ফ্রিডম অফ স্পিচ এক্সট্রেটা। দেখো এইখানে শুধুমাত্র এই যে এই সমস্ত কোশ্চেন গুলো পরীক্ষা আসে যে প্রোটেকশন অফ রাইটস সার্টেন রিগার্ডস ফ্রিডম অফ স্পিচ, এটা শুধুমাত্র কিন্তু আমাদের ইন্ডিয়ার যারা সিটিজেন তাদের জন্য শুধুমাত্র অ্যাভেল, যারা ফরেনার্স আছে বা যারা এলিয়েন আছে তাদের জন্য এটা কোনোভাবে অ্যাভেলেবেল না। এবার দেখো সবার ফার্স্ট বলছে ফ্রিডম টু স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন। ফ্রিডম টু স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনের ক্ষেত্রে আমরা কি দেখি, এটা হচ্ছে গিয়ে আর্টিকেল 9 ক্লজ 1 সাব ক্লজ এ। ওকে, তাহলে কি ফ্রিডম অ্যান্ড স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, তোমার মতামত প্রকাশ করার এবং তোমার হচ্ছে বলার, এটা কিন্তু কমপ্লিটলি তোমাকে ফ্রিডম অ্যান্ড এক্সপ্রেশন দিয়েছে। এবার আমি এখন বলবো না যে তোমার এটা তুমি বলতে পারবেই, মানে যখন তুমি যাকে তাকে গালাগালি করতে পারবে, সরকারের এগেনস্টে যা খুশি বলতে পারবে, দ্যাট ডাজন্ট মিন। এর জন্য তুমি দেখতে পাবে হচ্ছে গিয়ে আর্টিকেল 19 এর ক্লজ 2 এর হচ্ছে গিয়ে তুমি সেখানে কিছু রিজনেবল রেস্ট্রিকশন পাবে। এবার দেখো তার মানে ফ্রিডম অ্যান্ড এক্সপ্রেশনের ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো, যে হচ্ছে গিয়ে দিস মিনস সিটিজেন ক্যান এক্সপ্রেস দেয়ার ওপিনিয়ন্স, তুমি বলতে পারো আইডিয়াস, beliefs freely through words, writing, printing or picture etc. ইন্টারনেট মিডিয়াও আছে এর মধ্যে। ধরো নিউজ পেপারে কেউ কোনো আর্টিকেল লিখলো, সোশ্যাল মিডিয়াতে কেউ কোনো ওপিনিয়ন পোস্ট করলো, বা হচ্ছে গভর্নমেন্ট পলিসি গুলোকে ক্রিটিসাইজ করলো, এগুলো সবগুলো কিন্তু হচ্ছে কি তোমার ফ্রিডম অ্যান্ড স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনের মধ্যে আসবে। এবার দেখো 2 নাম্বার আমাদের কি বলছে, ক্লজ 2 সাব ক্লজ বি তে বলছে হচ্ছে টু অ্যাসেম্বলি পিসফুলি এবং উইদাউট আর্মস, মানে কি করতে পারবে, প্রত্যেকটা সিটিজেন আমাদের ইন্ডিয়াতে যতজন সিটিজেন আছে তারা প্রত্যেকে এক জায়গায় অ্যাসেম্বলেন হতে পারবে, প্রোটেস্ট করার জন্য হতে পারে, অন্য কোনো রিজনে হতে পারে, যে কোনো, কিন্তু সেটা অবভিয়াসলি কিন্তু তোমাকে উইদাউট আর্মস হতে হবে। এটাও কিন্তু তোমার ফান্ডামেন্টাল একটা রাইটস এর মধ্যে আসছে আন্ডার আর্টিকেল 19 প্রোটেকশন অফ সার্টেন রাইটস রিগার্ডিং ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন। এখানে দেখো এটার মাধ্যমে কি কি তোমাকে অ্যালাউ করা হচ্ছে, তোমাকে অ্যালাউ করা হচ্ছে পিসফুল প্রোটেস্ট অ্যালাউ করা হচ্ছে, এবং হচ্ছে কি পাবলিক মিটিংস গুলো এর মাধ্যমে আসছে, যে হচ্ছে রাইট টু হচ্ছে অ্যাসেম্বলি পিসফুলি অ্যান্ড উইদাউট আর্মস। আর্মস কিন্তু এখানে থাকলে হবে না। তো সেই ক্ষেত্রে যেমন স্টুডেন্টসরা অনেক র্যালি করে, পলিটিক্যাল পার্টিস গুলো বিভিন্ন প্রোটেস্ট মার্চ গুলো বের করে, পিসফুল প্রোটেস্ট মার্চ, পাবলিক মিটিং হয় ডিফারেন্ট গ্রাউন্ডসে, তো সেইখানে অনেক লোকেরা কি হয় পিসফুলি জড়ো হয় এবং তারা উইদাউট আর্মস থাকে। এইটা তাদের কিসের মধ্যে আসছে, এইটা তাদের একটা মৌলিক অধিকারের মধ্যে আসছে। ফান্ডামেন্টাল রাইটস এটা এনফোর্সেবল বাই ল, এখানে কেউ না গভর্নমেন্ট না স্টেট না কোনো ইন্ডিভিজুয়াল তাদেরকে সেই অ্যাসেম্বলি হওয়া থেকে বাধা দান করতে পারবে না, যদি সেটা উইদাউট আমরা হচ্ছে কি আর্টিকেল 19 এর ক্লজ 3 তে যে হচ্ছে গিয়ে তোমার রিজনেবল রেস্ট্রিকশনটা ছাড়া, সেটা আমি পরে বলছি কি কি রিজনেবল রেস্ট্রিকশনে অ্যাসেম্বলি হওয়া যায় না। নেক্সট হচ্ছে 3 নাম্বার আমাদের কি দিচ্ছে, 3 নাম্বার হচ্ছে টু ফর্ম অ্যাসোসিয়েশন অর ইউনিয়নস আর কোঅপারেটিভ সোসাইটি, যেগুলো দেখবে হচ্ছে গিয়ে এই এরকম করে তোমার এই যে কি বলে আরো চিহ্ন দিয়ে দেয়া থাকবে, এগুলো হচ্ছে গিয়ে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এগুলোকে অ্যাড করা হয়েছে জাস্ট। এবার দেখো নেক্সট আমাদের কি বলছে, যে টু ফর্ম অ্যাসোসিয়েশন অর ইউনিয়নস, এখানে দেখো সিটিজেন ক্যান ফর্ম, তুমি বলতে পারো ট্রেড ইউনিয়নস, পলিটিক্যাল পার্টিস, ক্লাবস, সোসাইটিস এক্সেট্রা, ইউনিয়ন বা ডিফারেন্ট অর্গানাইজেশন, এগুলো সবগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা ভারতবর্ষের যতজন নাগরিক আছে সবাই কিন্তু এটা ফর্ম করতে পারবে, এটা তাদের ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে আসবে। কালকে যদি তুমি বলো তুমি একটা নতুন পলিটিক্যাল পার্টি বলতে পারো, সমস্যা নেই, উইদাউট হচ্ছে গিয়ে রিজনেবল রেস্ট্রিকশন আন্ডার হচ্ছে গিয়ে আমাদের আর্টিকেল 19 এর হচ্ছে গিয়ে ক্লজ 4, ওইটা বাদ দিয়ে। এবার দেখো তারপরে তুমি কি করতে পারো, তুমি একটা লেবার ইউনিয়ন ফর্ম করবে, তুমি একটা স্টুডেন্টস পলিটিক্যাল পার্টি তৈরি করবে, বা তুমি হচ্ছে গিয়ে কোনো একটা পলিটিক্যাল পার্টিতে জয়েন করবে, ফর্ম করা জয়েন করা, বা কোনো ইউনিয়নে তুমি একটা পার্ট হবে, এগুলো সবগুলো কিন্তু হচ্ছে গিয়ে তোমার ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে আসে আন্ডার আর্টিকেল 19। এবার দেখো নেক্সট আমাদের কি বলছে, ফ্রিডম অফ মুভমেন্ট।
এবং ফ্রিডম অফ মুভমেন্ট বা হচ্ছে গিয়ে ক্লজ টিতে যেটা বলছে টু মুভ ফ্রিলি থ্রু আউট দ্য টেরিটরি অফ ইন্ডিয়া। এবার এই ক্ষেত্রে আমরা কিছু রিজনেবল রেস্ট্রিকশন দেখবো, যে এইখানে তুমি আমাদের ইন্ডিয়াতে যতটা ইন্ডিয়ান টেরিটরি আছে তুমি সেটা ফ্রিলি হচ্ছে গিয়ে থ্রু আউট এটাকে মুভ করতে পারো। তুমি কাশ্মীর টু কন্যাকুমারী, এদিকে গুজরাট টু অরুণাচল প্রদেশ, তোমার যেখানে খুশি সেখানে যেতে পারো। এবার যখন হচ্ছে গিয়ে তুমি ফ্রিডম পাচ্ছ বা হচ্ছে গিয়ে তুমি এই ফান্ডামেন্টাল রাইটসটা পাচ্ছ যে হচ্ছে গিয়ে তুমি অল ইন্ডিয়া বেসিসে এটাকে তুমি একটা ট্যুর করতে পারছো বা ঘুরতে পারছো, ইন্ডিয়ার যে কোনো জায়গায় যেতে পারছো উইদাউট রিজনেবল রেস্ট্রিকশন। কিন্তু তার সাথে সাথে তোমাকে আরেকটা দেখবে যে ইতে যেটা আমাদের সাবক্লজে দেওয়া আছে রিসাইড, তুমি যে কোনো জায়গায় ভারতবর্ষে বসবাস করতে পারো উইদাউট রিজনেবল রেস্ট্রিকশন, এবং হচ্ছে সেটেল হতে পারো ইন পার্ট অফ টেরিটরি অফ ইন্ডিয়া। তো সেই ক্ষেত্রে যেমন ধরো তুমি কলকাতা থেকে দিল্লি ট্রাভেল করো না, এটাও তোমার কিন্তু হচ্ছে গিয়ে ফ্রিডম অফ মুভমেন্টের মধ্যে আসছে। তুমি ইন্ডিয়ার যে কোনো স্টেটে গিয়ে ফ্রিলি ঘোরাফেরা করো, এটাও কিন্তু হচ্ছে গিয়ে তোমার ফ্রিডম অফ মুভমেন্টের মধ্যে আসছে, যেটা ক্লজ টি তে কভার করছে। এখানে রেস্ট্রিকশন গুলো আমি পরে বলছি। তারপরে হচ্ছে কি আমাদের কি দিল যে হচ্ছে গিয়ে সিটিজেন ক্যান, এই যে আমাদের হচ্ছে ইতে দিয়েছে সিটিজেন ক্যান হচ্ছে গিয়ে টু রিসাইড এন্ড হচ্ছে গিয়ে সেটেল ইন এনি পার্ট অফ ইন্ডিয়া টেরিটরি, বা বলতে পারো তুমি হচ্ছে আন্ডার দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এবার দেখো সিটিজেন ক্যান লিভ এন্ড সেটেল এনিহোয়ার ইন ইন্ডিয়া, এটা থেকে আমরা এটা ক্লিয়ারলি বুঝতে পারছি। মানে ধরো ফর এক্সাম্পল সামওয়ান ফ্রম ওয়েস্ট বেঙ্গল সেটেল ইন এ ব্যাঙ্গালোর, এটা যেমন পসিবল। ইকুয়ালি স্টুডেন্টস মুভিং টু মুম্বাই ফর স্টাডিজ, এটাও কিন্তু হচ্ছে কি এখানে অ্যাভেলেবেল আছে তোমার ফান্ডামেন্টাল রাইটস হিসাবে আন্ডার আর্টিকেল 19 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। নেক্সট আমাদের কি বলছে, রেস্ট্রিকশনও আছে। রেস্ট্রিকশনটা দেখবে এখানে আমি যেটা পড়াবো সেই ক্ষেত্রে তোমার কিছু ট্রাইবাল এরিয়া বা কিছু কমিউনিটিস এর সেগুলো গভর্নমেন্ট বা কিছু গভর্নমেন্টের যদি কোনো সেন্সিটিভ এরিয়া থাকে সেগুলোর ক্ষেত্রে তোমার সেটেল রিসাইড করা বা মুভিং করা, এটা একটু হচ্ছে রেস্ট্রিকশন হিসাবে থাকে। নেক্সট আমাদের বলছে যে হচ্ছে জিতে সাবক্লজ জিতে কি বলছে, সাবক্লজ জিতে বলছে ফ্রিডম অফ প্রফেশন, ফ্রিডম অফ প্রফেশন, অকুপেশন, ট্রেড এন্ড বিজনেস। এখানে আমাদেরকে দুটো জিনিস একটু বুঝে নিতে হবে। প্রফেশন, প্রফেশন মিন্স কি, প্রফেশন মিন্স হচ্ছে কোন একটা তুমি কোন একটা হচ্ছে গিয়ে কোর্সের মাধ্যমে যেখান থেকে তুমি প্রফেশনাল ডিগ্রি অর্জন করতে পারছো, সেটা তোমার প্রফেশন, সেটা তার প্রফেশন। লাইক ধরো ফর এক্সাম্পল লটা একটা প্রফেশনাল কোর্স, এখান থেকে তুমি যেই যে লয়ার হিসেবে কাজ করবে এটা তোমার প্রফেশন। হ্যাঁ, এটাকে তুমি অকুপেশনও বলতে পারো। অকুপেশন একটা কমন জিনিস, বাট প্রফেশন একটা কমন জিনিস না। একটা ডাক্তার সে একটা প্রফেশনাল কোর্স করে তারপরে সে তার প্রফেশন হিসাবে অ্যাজ এ ডক্টর, টিচার বা এই সমস্ত যে সমস্ত প্রফেশন গুলো আছে যেগুলোতে স্কিলের দরকার হয়, যেগুলোতে প্রফেশনাল ট্রেনিং এর দরকার হয়। আর কি বলছে যে হচ্ছে অ্যানি অকুপেশন, এটাও তোমার তুমি কোন অকুপেশন, প্রত্যেকের একটা অকুপেশন আছে, ফার্মার বলো, টিচার বলো, ইউটিউবার বলো বা যারা যারা আছে না কিনা তুমি প্রত্যেককে এগুলো প্রত্যেক হচ্ছে কি অকুপেশনের মধ্যে আসে। আর ট্রেড আর বিজনেস এর মধ্যে কি ডিফারেন্স, ট্রেডটা হচ্ছে জাস্ট সেল আর পারচেস করা। ওকে, সেল করা পারচেস করা, তুমি একটা মাল প্রোডাক্ট কিনলে আরেকটাকে তুমি সেল করলে, জাস্ট এটা ট্রেড। কিন্তু বিজনেস এর ক্ষেত্রে তুমি হচ্ছে গিয়ে এটা ইন টার্মস অফ প্রফিট, তুমি প্রফিটটা দেখবে, প্রোডাকশন করবে, সেটাকে সেল করবে বা সেটাকে পারচেস করবে, সম্পূর্ণ কমপ্লিট লাভ। তুমি জাস্ট হচ্ছে একটা জিনিসের উপর ফোকাস রেখে করবে, সেটা হচ্ছে গিয়ে তোমার প্রফিটের উপরে বেস করে, ওটা হচ্ছে বিজনেস। এইখানে একটু বেসিক বেসিক ডিফারেন্স গুলো আছে। তাহলে এটা আলটিমেটলি আমাদের হচ্ছে গিয়ে যেটা কি বোঝালো, যে তুমি কমপ্লিটলি হচ্ছে সিটিজেন ক্যান চুজ এনি প্রফেশন অর বিজনেস, এনি অকুপেশন অর ট্রেড অর বিজনেস। এটা যেমন ধরো তুমি কেউ একটা ওপেনিং এ শপ, লাইক কোন একটা দোকান খুললে, এটা তোমার হচ্ছে গিয়ে রিজনেবল রেস্ট্রিকশন যদি না থাকে তাহলে সেটা তুমি ক্যারি ফরওয়ার্ড করতে পারো, তাহলে কোনো সমস্যা নেই। তুমি হচ্ছে গিয়ে লয়ার হবে না ডাক্তার হবে নাকি ইঞ্জিনিয়ার হবে, এটা কমপ্লিটলি তোমার ফান্ডামেন্টাল রাইটস, না স্টেট না কোনো ইন্ডিভিজুয়াল তোমার উপরে কোনো অকুপেশন, প্রফেশন, ট্রেড অর বিজনেস এটা চাপিয়ে দিতে পারে না। এটা একটা হলো। আবার তুমি কোন একটা স্টার্ট আপ করছো, কোম্পানি করছো, সাচ এন্ড সাচ কোন একটা পারপাসে, তো সেগুলো কিন্তু হচ্ছে গিয়ে তোমার একটা ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে আসে, যেটা আন্ডার হচ্ছে কি আর্টিকেল 19 ফ্রিডম অফ স্পিচ এন্ড এক্সপ্রেশন। ওকে, তো এগুলো হচ্ছে কি আমাদের কিসের মধ্যে আসে, এগুলো হচ্ছে কি আমাদের আর্টিকেল 19 এর ক্লজ 1 সাব ক্লজ ABCDEFG এগুলোর মধ্যে আসে। বলো এই অবধি সবার বোঝা গেল? হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ স্যার। ওকে। এগুলো শুধুমাত্র একটা জিনিস মাথায় রাখবে, এগুলো শুধু সিটিজেনদের অ্যাভেলেবেল। আচ্ছা, নেক্সট আমাদের এইবার আমি যেটা বলছিলাম যে এইখানের ক্ষেত্রে তোমার এই যে এফটা এফটা হচ্ছে রাইট টু প্রপার্টিটা ছিল, এটা ডিলেট করে দেওয়া হয় পরে। রাইট টু প্রপার্টির ব্যাপারটা এখানে কেন, এটা এখানেও আছে, আবার আর্টিকেল 31ও আছে যে রাইট টু প্রপার্টি যে ওন করার ব্যাপারটা। এই ক্ষেত্রে একটা জিনিসই হতো, রাইট টু প্রপার্টির ব্যাপারটা আমি বলছি। তারা গভর্নমেন্ট এর ক্ষেত্রে দু রকম রাইট হয়, একটা অনেক রকম রাইট হয়, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট দুটো রাইট হয়। এটাকে ডিলিট করার একটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে গিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে তোমার ফান্ডামেন্টাল রাইটস আর হচ্ছে গিয়ে তোমার কনস্টিটিউশনাল রাইট, দুটোর মধ্যে বেসিক ডিফারেন্স আছে। আগে
রাইট টু প্রপার্টি আন্ডার আর্টিকেল 31 এটা তোমার ফান্ডামেন্টাল রাইট ছিল, মানে সেই ক্ষেত্রে কেউ ধরো স্টেটের ক্ষেত্রে স্টেটের একটা হাইওয়ে তৈরি করতে হবে, রেলওয়ে ব্রিজ তৈরি করতে হবে, সেই ক্ষেত্রে স্টেটকে কি করতে হবে, মানুষের যে সমস্ত লোকেদের আছে অ্যাপ্রক্স যে বাজার চলতি যে দাম আছে বা রিমুনারেশন আছে সেটা দিয়ে কিন্তু তারা সেটা পারচেজ করবে স্টেট। তো সেই ক্ষেত্রে তা হওয়া সত্ত্বেও স্টেটকে অনেক রকম হচ্ছে গিয়ে একটা অবস্টাকেল ফেস করতে হতো যদি সেটা ফান্ডামেন্টাল রাইটস হয়। এই আমার প্রপার্টি, আমার ফান্ডামেন্টাল রাইটস, আমি হচ্ছে গিয়ে অ্যাবসলিউট ওনার অফ দ্য প্রপার্টি। তাহলে সেই ক্ষেত্রে সে তার সরকারের এগেনস্টে সবসময় স্টেটের এগেনস্টে মামলা মোকদ্দমা চলতো। ধরো এখান দিয়ে স্টেট একটা রাস্তা নিতে চাইছে, একটা হাইওয়ে করতে চাইছে, এ বাধা দিচ্ছে আবার বাঁকাচ্ছে, এরকম এরকম করলে তাহলে রাস্তাটা কোথায় হবে, আঁকা বাঁকা হয়ে যাবে না? সেই ক্ষেত্রে স্টেট যাতে হচ্ছে স্মুথলি হচ্ছে গিয়ে যে একটা প্রপার্টি অ্যাকোয়ার করা ফর দ্য পাবলিক পারপাস, তাহলে সেই ক্ষেত্রে সেটা স্মুথলি করার জন্য এটাকে কি করা হয়, ফান্ডামেন্টাল রাইটস থেকে। ফান্ডামেন্টাল রাইটসটা কিন্তু মানে মোর দেন স্ট্রং হচ্ছে গিয়ে আমাদের কনস্টিটিউশনাল রাইট গুলোর থেকে। ওকে, তো কনস্টিটিউশনাল রাইটের মধ্যে রাইট টু ভোট আছে, বা কনস্টিটিউশনাল রাইটের মধ্যে এই যে রাইট টু প্রপার্টি আছে আন্ডার আর্টিকেল 300A। তো এটাকে 300A তে এই জন্যই নিয়ে যাওয়া হয় যাতে হচ্ছে কি স্মুথলি প্রপার্টি গুলো বা গভর্নমেন্ট যদি কোনো প্রপার্টি এনক্রোচ করতে চায় তা ফর দ্য পাবলিক পারপাস সেটা যাতে স্মুথলি করতে চায়, তার জন্য এটাকে ডিলেট করে দেওয়া হয়। এটা আর্টিকেল 31 যখন পড়াবো বা ওটার যখন আসবে চ্যাপ্টার তখন বলে দেবো। এবার নেক্সট দেখো, এইখানে আমাদের কিছু হচ্ছে, তোমাকে তো এখন সার্টেন রাইটস দিয়ে দিয়েছে আন্ডার হচ্ছে আর্টিকেল 19 রিগার্ডিং ফ্রিডম অ্যান্ড স্পিচ। এখন ফ্রিডম অ্যান্ড স্পিচের মাধ্যমে তুমি এ থেকে জি অব্দি এতগুলো রাইটস পেয়ে গেলে। এবার দেখো, তোমাকে এখন ধরো ফর এক্সাম্পল তোমাকে বলা হয়েছে যে হচ্ছে কি প্রফেশনের ব্যাপারটা। তো এখন তোমাকে দেওয়া হয়েছে প্রফেশন। এখন কালকে যদি আমি বলি যে আমি তো একজন লয়ার, বা আমি ল ডিগ্রি করেছি, বা আমি তো হচ্ছে গিয়ে ল কোর্স পড়াশোনা করেছি, তো আমার তো হচ্ছে গিয়ে কনস্টিটিউশন আমাকে এই রাইটসটা দিয়েছে, আমি যা খুশি প্রফেশন করতে পারবো। এই যে হচ্ছে রাইট টু প্র্যাকটিস এনি প্রফেশন। ঠিক আছে, আমার মনে হয়েছে কালকে ডাক্তারি, আমি সার্জারি করবো বা ডাক্তারি চেম্বার খুলে বসে থাকবো না, এইটা কিন্তু রিজনেবল রেস্ট্রিকশনের মধ্যে আসবে। এরকম ভাবে আর কি রেস্ট্রিকশন গুলো আসবে এক এক করে। সবার ফার্স্টে বলছে যেটা আমরা সাবক্লজ এ তে পড়েছি, সাবক্লজ এ তে কি পড়েছি, সাবক্লজ এ তে পড়েছি টু ফ্রিডম অ্যান্ড স্পিচ এন্ড এক্সপ্রেশন। ওই যে মত প্রকাশের যে স্বাধীনতা বা অভিব্যক্তি প্রকাশের, এটার কি রেস্ট্রিকশন আছে, মানে আর্টিকেল 19 ক্লজ 1, আর্টিকেল 19 ক্লজ 1 এন্ড সাবক্লজ এর রেস্ট্রিকশন দেয়া আছে আর্টিকেল 19 ক্লজ 2 তে। ওকে, এইভাবে হচ্ছে গিয়ে এন্ড সো অন। তাহলে কি আছে দেখো, nothing in subclause of clause 1 shall affect the operation of any existing law or prevent in the state from making law so far such impose a reasonable restriction করতে পারে on the exercise of right conferred by the said subclause। ওই ক্লজে যে হচ্ছে গিয়ে আমাদের রাইটসটা দেওয়া হয়েছে ফান্ডামেন্টাল রাইটস, সেটার এগেনস্টে আমরা কিছু করতে পারি রিজনেবল রেস্ট্রিকশন। কখন করতে পারি, ইন দ্য ইন্টারেস্ট অফ। এখানে হচ্ছে গিয়ে তোমাকে ভাগ করে দিচ্ছে যে এগুলো তোমাকে যে আর্টিকেল 19 এর আন্ডারে হোক বা যে কোনো ফান্ডামেন্টাল রাইটস যেগুলো দেওয়া হয়েছে, সেগুলো কিন্তু তোমাকে যে অ্যাবসলিউট দেওয়া হয়েছে এরকম ব্যাপার নয়। আরেকটা জিনিস আমরা দেখবে, ট্রায়াঙ্গেলের একটা হচ্ছে গোল্ডেন ট্রায়াঙ্গেল বলে একটা কথা হয় এই কনস্টিটিউশনাল লতে। গোল্ডেন ট্রায়াঙ্গেল সবসময় একটা জিনিস, গোল্ডেন ট্রায়াঙ্গেলের মধ্যে আর্টিকেল 14, আর্টিকেল 19, আর্টিকেল 21 এই তিনটে কিন্তু একসাথে আসবে। মানে আর্টিকেল তুমি 21 এর যদি কথা বলতে চাও, তার সাথে অটোমেটিক্যালি কিন্তু 14 রাইট টু ইকুয়ালিটি এবং আর্টিকেল 19 রাইট টু ফ্রিডম, এই দুটো অটোমেটিক্যালি আসবে। ইকুয়ালি আর্টিকেল 14 যদি তুমি কথা বলতে চাও, তাহলে হচ্ছে 19 এবং 21 এটাও কিন্তু অটোমেটিক্যালি আসবে। তো সেই ক্ষেত্রে কোনো কোশ্চেন ইন টার্মস অফ যদি এই তিনটা আর্টিকেলের মধ্যে যে কোনো একটা অ্যারাইজ হয়, সেই ক্ষেত্রে তুমি বাকি দুটো হচ্ছে গিয়ে যে আর্টিকেলের কথা বললাম গোল্ডেন ট্রায়াঙ্গেলের, সেই দুটো কিন্তু কম্পারেটিভলি স্টাডি করে নেবে। এবার দেখো কি বলছে, আর্টিকেল 19 আমাদের ট্রুথে যেটার কথা বলছে, কয়েকটা হচ্ছে রিজনেবল রেস্ট্রিকশন দেওয়া আছে। কিসের ক্ষেত্রে, আমি কি পড়েছিলাম, আর্টিকেল 19 এর ক্লজ 1 এর সাবক্লজে আমরা পড়েছিলাম রাইট টু ফ্রিডম অফ স্পিচ এন্ড এক্সপ্রেশন। সেটার ক্ষেত্রে কি কি রিজনেবল রেস্ট্রিকশন হতে পারে, নাম্বার 1, সাভরেনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ ইন্ডিয়া। এমন কোন যদি হচ্ছে গিয়ে তুমি ফ্রিডম অ্যান্ড এক্সপ্রেশনের নামে, মানে ফ্রিডম এক্সপ্রেশন মানে যে তুমি মুখে কিছু বলছো এরকম না, তুমি সোশ্যাল মিডিয়ায় কিছু অপিনিয়ন দিচ্ছ, তুমি প্রিন্ট মিডিয়ায় কিছু আর্টিকেল লিখছো, তুমি কোনো হচ্ছে গিয়ে তুমি বা হচ্ছে গিয়ে তোমার কোনো অটোবায়োগ্রাফি কিছু লিখছো, বা বায়োগ্রাফি লিখছে তোমার কেউ, বা কোনো বই লিখছো, মানে সমস্ত কিছু যেগুলো প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া, সোশ্যাল মিডিয়া, বা হচ্ছে তোমার মুখ দিয়েও যদি তুমি এমন কিছু বলো তোমার ফ্রিডম অ্যান্ড এক্সপ্রেশনের নাম করে, যেটা আমাদের ইন্ডিয়ার সভরেনিটি এবং ইন্টিগ্রিটি কে কোনোভাবে ভায়োলেট করতে পারে, সেটা ডাইরেক্ট হোক বা ইনডাইরেক্ট হোক, এটা কিন্তু তাহলে তোমার রিজনেবল রেস্ট্রিকশনের মধ্যে আসবে, সেটা তোমার ফান্ডামেন্টাল রাইটস হিসাবে সেটাকে রেকগনাইজ করা যাবে না। নাম্বার 1। নাম্বার 2 কি বলছে, দ্য সিকিউরিটি অফ দ্য স্টেট। এমন কোন যদি তুমি কথাবার্তা বলো, সেই ক্ষেত্রে যদি সেটা আমাদের
আমাদের দেশের ক্ষেত্রে হচ্ছে গিয়ে দেশের নিরাপত্তার ক্ষেত্রে বা দেশের হচ্ছে গিয়ে সিকিউরিটির ক্ষেত্রে সেটা যদি কোনো থ্রেট হয় বা সেই ক্ষেত্রে সেটা যদি কোনো অ্যান্টি ন্যাশনাল কোনো তোমার অ্যাক্টিভিটিস হয়, ফ্রিডম এন্ড এক্সপ্রেশনের নাম করে, সেটাও কিন্তু হচ্ছে গিয়ে রিজনেবল রেস্ট্রিকশনের মাধ্যমে কভার হবে আন্ডার আর্টিকেল 90 ক্লজ 1 সাব ক্লজ এ এর জন্য। এটা কিন্তু মাথায় রাখবে, এটা সাব ক্লজ এ এর রেস্ট্রিকশন। নেক্সট কি বলছে, নেক্সট বলছে হচ্ছে ফ্রেন্ডলি রিলেশন উইথ ফরেন স্টেট। তোমার কোনো ফ্রিডম এন্ড এক্সপ্রেশন, ফ্রিডম এন্ড এক্সপ্রেশনটা আমি ডিসকাশন করলাম। ফ্রিডম এন্ড এক্সপ্রেশনের নামে যদি হচ্ছে গিয়ে তোমার কোন রকম কি দেখা যায়, তোমার যদি হচ্ছে কি আমাদের তোমার ফ্রিডম এন্ড এক্সপ্রেশনে আমাদের ইন্ডিয়ার যে সমস্ত স্টেট গুলো ভালো রিলেশনশিপ আছে, লাইক রাশিয়া হতে পারে বা ইসরায়েল হতে পারে বা ইন্ডিয়ার সাথে আরো যে সমস্ত ইউরোপিয়ান কান্ট্রিজ আছে, সেগুলোর সাথে কোন রকম যদি হচ্ছে গিয়ে কি আমাদের রিলেশন ব্রেক করে বা ব্রিচ করে তোমার কোনো অ্যাক্টিভিটিস এর জন্য আন্ডার আর্টিকেল 19 ফ্রিডম এন্ড এক্সপ্রেশনের নাম করে, তাহলে সেটাও কিন্তু রিজনেবল রেস্ট্রিকশনের মাধ্যমে আসবে। নেক্সট কি হতে পারে, তোমার কোনো রিজনেবল রেস্ট্রিকশন হিসাবে পাবলিক অর্ডার আসতে পারে। পাবলিক অর্ডার কিভাবে আসবে, তোমার কোনো হচ্ছে গিয়ে ফ্রিডম এন্ড এক্সপ্রেশনের যদি কোনো অ্যাক্টিভিটিস এর জন্য আমাদের সোসাইটিতে কোনো পাবলিক অর্ডার রিচ করে, সেটাও একটা আসবে। আর কি আছে, ডিসেন্সি অ্যান্ড মোরালিটি, সেটা যদি ডিসেন্সি বা মোরালিটির মানে অ্যাগেনস্টে হয়, এই ক্ষেত্রে কিরকম আসবে বলতো। ধরো ফর এক্সাম্পল তুমি বললে আমার ফ্রিডম এন্ড এক্সপ্রেশন আছে, তো সেই ক্ষেত্রে তুমি কি করছো, তুমি কাউকে গালিগালাজ করছো, বা তুমি হচ্ছে গিয়ে সোসাইটির কোনো রিলিজিয়ানের অ্যাগেনস্টে বলে যাচ্ছ, বা কোনো নৈতিকতার অ্যাগেনস্টে বলে যাচ্ছ, বা পাবলিক পলিসির অ্যাগেনস্টে বারবার বলে যাচ্ছ, সমস্ত কিছু এটা কিন্তু হচ্ছে মোরালিটির অ্যাগেনস্টে যাবে এবং সেটা তোমার রিজনেবল রেস্ট্রিকশনের আন্ডারে আসবে। নেক্সট হচ্ছে ইন রিলেশন অফ হচ্ছে গিয়ে কন্টেম্প্ট অফ কোর্ট, মানে হচ্ছে গিয়ে কোর্টের যদি কোনো অবমাননা করো, মানে ফ্রিডম অফ স্পিচের নাম করে, তাহলে সেই ক্ষেত্রে সেটাও কিন্তু হচ্ছে রিজনেবল রেস্ট্রিকশনের মাধ্যমে আসবে। কালকে তুমি কি করতে পারো, যে তুমি ফ্রিডম অ্যান্ড এক্সপ্রেশনের নাম করে সুপ্রিম কোর্টের জাজেদেরকে এক ধার থেকে গালিগালাজ করতে শুরু করলে। হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে বা তুমি আর্টিকেল, নিউজ মিডিয়া, প্রিন্ট মিডিয়াতে তাদের অ্যাগেনস্টে ওপিনিয়ন দিতে শুরু করলে, তাহলে এটা কি করলো, আমাদের কোর্ট জুডিশিয়ারিকে হচ্ছে গিয়ে হার্ট করলো, তাহলে সেই ক্ষেত্রে সেটাও কিন্তু তোমার রিজনেবল রেস্ট্রিকশনের মধ্যে আসবে। ডিফামেশন অর ইনসাইটমেন্ট অফ অ্যান অফেন্স, কোনো অপরাধের ক্ষেত্রে তুমি উত্তেজনা তৈরি করছো, প্রভোগ করছো কাউকে তোমার কথার মাধ্যমে, অপরাধ মানে তোমার ফ্রিডম মানে এক্সপ্রেশনের নাম করে। আদারওয়াইজ হচ্ছে তুমি তোমার প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া বা ফ্রিডম অ্যান্ড এক্সপ্রেশনের ফান্ডামেন্টাল রাইটসটাকে এক্সারসাইজ করতে গিয়ে কাউকে ডিফেম করছো, সেটাও কিন্তু হচ্ছে কি ডিফামেটরির মধ্যে আসবে। তো সেই ক্ষেত্রে সেটাও কিন্তু একটা রিজনেবল রেস্ট্রিকশন আসবে। কার জন্য, সেটা হচ্ছে আর্টিকেল 19 এর ক্লজ 1 সাব ক্লজ এ এর জন্য। এই অবধি বোঝা গেল সবার? হ্যাঁ হ্যাঁ স্যার। ওকে, নেক্সট আমাদের হচ্ছে গিয়ে আর্টিকেল 19 এর ক্লজ 1 সাব ক্লজ বি এর জন্য এইবার কি কি রিজনেবল রেস্ট্রিকশন আছে, সেটা হচ্ছে আর্টিকেল 19 এর ক্লজ 3 তে দেওয়া আছে। Nothing in subclause B of the said clause shall affect operation of any existing law so far as it impose or prevent state from making any law imposing in the interest of, কিসের ক্ষেত্রে হতে পারে, একই জিনিস দেওয়া আছে। ধরো আর্টিকেল, দেখো ক্লজ সাবক্লজ বি তে কি বলছে, সাবক্লজ বি তে বলছে টু অ্যাসেম্বলি পিসফুলি এন্ড উইদাউট আর্মস, মানে তুমি যে কোনো জায়গায় হচ্ছে প্রোটেস্ট করো, র্যালি করো, মার্চ করো, যাই করো না কেন, সেটা উইদাউট আর্মস যদি তুমি অ্যাসেম্বল হতে পারো, তাহলে সেটা কিন্তু তোমার ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে আসবে। এইবার তোমার অ্যাসেম্বল হওয়াটা, তোমার জড়ো হওয়াটা, তোমাকে এক জায়গায় রুট মার্চ করা বা হচ্ছে পলিটিক্যাল কোনো র্যালি করা, সেটা যদি আমাদের সভরেনিটি বা ইন্টিগ্রিটির অ্যাগেনস্টে, ধরো ফর এক্সাম্পল তুমি কি বলছো, তুমি একটা কালকে কলকাতায় বা আমাদের ইন্ডিয়ার কোন একটা হচ্ছে গিয়ে জায়গায় তুমি একটা হচ্ছে প্রোটেস্ট বের করছো এবং তুমি বলছো যে কাশ্মীর মাঙ্গে আজাদি, তাহলে এটা কি করছে, এটা আমাদের সাবরেনিটি এবং ইন্টিগ্রিটিকে প্রোটেস্ট করছে, তাহলে তো তোমাকে থানায় নিয়ে গিয়ে পেটানো হবে। তাহলে সেই ক্ষেত্রে কি, এটা কিন্তু আমাদের সাবরেনিটি। বা তুমি বললে যে আমাদের কোন একটা স্টেট আলাদা হতে চাই ইন্ডিয়া থেকে, তাহলে এই যে প্রোটেস্টের নাম করে বা এই ধরনের যদি কোনো অ্যাক্টিভিটিস গুলো আমাদের ইন্ডিয়াতে হয়, যে এবং যদি তারা কোর্টে গিয়ে নিজেদেরকে ডিফেন্ড করে এটা আমাদের ফান্ডামেন্টাল রাইটস, তাহলে কিন্তু সেটা আমাদের আর্টিকেল যে হচ্ছে কি আমাদের 19 এর ক্লজ 1 এর যে বি তে আমাদের যে পাচ্ছি, সেইটা সাব ক্লজে যে ফান্ডামেন্টাল রাইটসটা পাচ্ছি, ফ্রিডম টু হচ্ছে কি অ্যাসেম্বলি পিসফুলি এন্ড উইদাউট আর্মস, সেটা কিন্তু ভায়োলেশন হবে। কোথায় ভায়োলেশন হবে, আর্টিকেল 19 এর ক্লজ 3 তে গিয়ে ভায়োলেশন হবে। এবং সেকেন্ড আমাদের কি বলছে, সেকেন্ড হচ্ছে গিয়ে তোমার কোনো এই যে অ্যাসেম্বল হওয়া পিসফুলি বা হচ্ছে গিয়ে তোমার উইদাউট আর্মস, সেটা যদি কোনো রকম পাবলিক অর্ডারকে ব্রেক করে, সেই ক্ষেত্রে ওটা হচ্ছে গিয়ে পাবলিক অর্ডার, তো বললাম পাবলিক সোসাইটিতে কোনো রকম কমিউনাল হারমোনি তৈরি করছে বা এই ধরনের জিনিস যদি তৈরি করে, পাবলিক অর্ডার ব্রেক করছে, ল এন্ড অর্ডার ব্রেক করছে, সেই ক্ষেত্রে তোমাকে গভর্নমেন্ট চাইলে তোমার এগেনস্টে স্টেপ নিতে পারবে বা যে কারো এগেনস্টে। নেক্সট হচ্ছে রিজনেবল রেস্ট্রিকশন অন দ্য এক্সারসাইজ অফ রাইট কনফার্ড বাই দ্য সেইড সাবক্লজ। এগুলোই হচ্ছে কি আমাদের এই দুটো, সাবরেনিটি ইন্টিগ্রিটি অফ ইন্ডিয়ার পাবলিক অর্ডার, যদি এই দুটো ব্রেক করে তাহলে হচ্ছে গিয়ে
তোমার যে ফান্ডামেন্টাল রাইটসটা যেটা দেয়া আছে আর্টিকেল 19 ক্লজ 1 এবং হচ্ছে গিয়ে তোমার সাব ক্লজ বি তে, সেটা কিন্তু ভায়োলেট করা হবে। এইটা হচ্ছে 2 নাম্বার, বোঝা গেল? 2 নাম্বারটা हाँ सर বোঝা গেল? ওকে। নেক্সট আমাদের বলছে যে আর্টিকেল 19 এর ক্লজ 4 কি বলছে, ইন নাথিং ইন সাব ক্লজ সি তে যেটা দেয়া আছে, সেই ক্ষেত্রে সাব ক্লজ সি তে কি দেয়া আছে দেখে নাও। সাব ক্লজ সি তে দেওয়া হচ্ছে টু ফর্ম অ্যাসোসিয়েশন অর ইউনিয়ন্স। তুমি ইউনিয়ন বা হচ্ছে যে কোনো অ্যাসোসিয়েশন, ট্রেড ইউনিয়ন্স, কোঅপারেটিভ সোসাইটির পার্ট হতে পারে, এগুলো ফর্ম করতে পারো, এটার মধ্যে দেওয়া আছে। এবার এখানের ক্ষেত্রে আমাদের কি বলা হচ্ছে যে এখানে কি কি রিজনেবল রেস্ট্রিকশন আমাদের ক্ষেত্রে থাকতে পারে। নাম্বার 1 বলছে যে হচ্ছে শ্যাল এফেক্ট ইম্পোজ ফ্রম দ্য মেকিং ল, যেটা আমাদের সভরেনিটি ইন্টিগ্রিটি কে, ধরো ফর এক্সাম্পল তুমি এমন কোন অর্গানাইজেশন বা এমন কোন অ্যাসোসিয়েশনের পার্ট হলে বা ফর্ম করলে যেটা আমাদের ইন্টিগ্রাল টেরিটরি বা আমাদের ইন্ডিয়ার যে হচ্ছে কি ইন্টিগ্রিটি এবং সভরেনিটি এটাকেই থ্রেট করছে। লাইক কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি না যে কিছু কিছু টেরোরিস্ট অর্গানাইজেশন আছে যেটা ইন্ডিয়ার সাবকন্টিনেন্টের একটা পার্ট তৈরি করা হচ্ছে, আমাদের ইন্ডিয়াতে হচ্ছে গিয়ে তোমার সেগুলোর কোনো অ্যাসোসিয়েশন বা ফর্ম তৈরি করা হচ্ছে, সেই ক্ষেত্রে সেগুলো কি করছে, গভর্নমেন্ট সেগুলোকে ব্যান করছে, বা তাদের যারা অ্যাসোসিয়েট আছে তাদেরকে কি করা হচ্ছে, সেগুলো জেলে পুরে দেওয়া হচ্ছে। তাহলে সেটা কিসের জন্য করা হচ্ছে, যদি সেটা আমাদের ইন্টিগ্রিটি এবং সভরেনিটিকে কোনোভাবে থ্রেট করে আমাদের দেশের এগেনস্টে, তাহলে সেটা কিন্তু হচ্ছে তোমার এই যে হচ্ছে গিয়ে তোমার ফর্ম অ্যাসোসিয়েশন অ্যান্ড ইউনিয়ন বা কোঅপারেটিভ সোসাইটি, এগুলোকে হচ্ছে গিয়ে এই যে ফান্ডামেন্টাল রাইটসটা তুমি এক্সারসাইজ করতে পারবে, সেটাই কিন্তু ভায়োলেট করা হবে। 2 নাম্বার কি বলা হচ্ছে, 2 নাম্বার হচ্ছে গিয়ে তোমার পাবলিক অর্ডার এবং 3 নাম্বার মোরালিটি, এগুলো হচ্ছে রিজনেবল। এই তিনটেই হচ্ছে গিয়ে কিসের জন্য রিজনেবল রেস্ট্রিকশন রাখা হয়েছে, সেটা হচ্ছে টু ফর্ম অ্যাসোসিয়েশন এন্ড হচ্ছে ইউনিয়ন ব্র্যাকেটে অ্যামেন্ডমেন্ট করে, যেটা কোঅপারেটিভ সোসাইটির জন্য। এর নাম করে যদি তুমি এই তিনটে জিনিসকে ভায়োলেট করো, মোরালিটি, পাবলিক অর্ডার এবং হচ্ছে গিয়ে সভরেনিটি ইন্টিগ্রিটি অফ ইন্ডিয়া, কোনো অ্যাসোসিয়েশন তৈরি করে বা কোনো অ্যাসোসিয়েশনের মেম্বার হয়ে, কোনো ইউনিয়ন তৈরি করে বা কোনো ইউনিয়নের মেম্বার হয়ে, তাহলে সেই ক্ষেত্রে তোমার সেই ফান্ডামেন্টাল রাইটটা এক্সেস করতে গভর্নমেন্ট অবস্টাকেল ক্রিয়েট করবে বা ভায়োলেট করতে বাধ্য। এটা হচ্ছে আমাদের ক্লজ 4। ক্লজ 4 বোঝা গেল हाँ सर সবার? ওকে, বাকিটা বুঝতে পারছো? हाँ सर ওকে। নেক্সট আমাদের ক্লজ 5 এ কি বলছে, নাথিং ইন সাব ক্লজ ডি এবং ই। এবার সাব ক্লজ ডি আর ই তে কি বলছে, সেটার সেটার হচ্ছে ডি আর ই তে আমাদের যেটা বলছে, দেখো ডি তে বলছে টু মুভ ফ্রিলি থ্রু আউট দ্য টেরিটরি অফ ইন্ডিয়া। যখন হচ্ছে গিয়ে তুমি পুরো টেরিটরি অফ ইন্ডিয়াতে কি করতে পারছো, মুভ করতে পারছো, তোমার যেখানে খুশি সেখানে যেতে পারছো, কাশ্মীর টু কন্যাকুমারী, এদিকে আমাদের গুজরাট টু হচ্ছে অরুণাচল প্রদেশ বা নাগাল্যান্ড বা মণিপুর মিজোরাম যাই বলো। তাহলে সেই ক্ষেত্রে সেটা যখন করতে পারছো, তার সাথে তোমার আরেকটা ফান্ডামেন্টাল রাইটস অ্যাড করে দিয়েছে ইতে, এটা কি বলছে টু রিসাইড, সেখানে বসবাস করতে পারছো এবং হচ্ছে সেটেল হতে পারছো ইন এনি পার্ট অফ টেরিটরি অফ ইন্ডিয়া। এবার ধরো সেই ক্ষেত্রে যদি সেটা দেয় হয়, এখন কি দেখা যাবে, এখানে কিছু হচ্ছে এক্সেপশন রাখা হয়েছে, যেটা কোথায় ক্লজ 5 এ রাখা হয়েছে আন্ডার আর্টিকেল 19। ক্লজ 5 এ কি বলছে যে হচ্ছে সেইড ক্লজ অপারেশন অফ মেপি প্রিভেন্ট স্টেট ফ্রম মেকিং ইম্পোজ ইনরিজনেবল রেস্ট্রিকশন অন দ্য এক্সারসাইজ অফ এনি রাইটস কনফার্ড বাই সাব ক্লজ, ইন্টারেস্ট অফ দ্য জেনারেল পাবলিক এন্ড হচ্ছে প্রোটেকশন অফ ইন্টারেস্ট অফ শিডিউল ট্রাইব। এখানে দুটো জিনিস বলছে, একটা হচ্ছে পাবলিক ইন্টারেস্ট যদি হচ্ছে কি ভায়োলেট মানে সরি জেনারেল পাবলিকের কোনো ইন্টারেস্ট যদি ভায়োলেট হয়, এবং হচ্ছে প্রোটেকশন অফ ইন্টারেস্ট অফ এনি শিডিউল ট্রাইব। যে সমস্ত আমাদের দেখবে হচ্ছে গিয়ে এটা কেন করা হচ্ছে, কিছু শিডিউল ট্রাইব এলাকা লাইক তোমার নর্থ ইস্টের অনেক শিডিউল ট্রাইব, সেই সমস্ত এলাকায় আমরা কি প্রপার্টি পারচেস করতে পারি না, এবং হচ্ছে কি আমরা দেখবে গোর্খাল্যান্ড থেকে শুরু করে বা হচ্ছে আমাদের জম্মু কাশ্মীর থেকে শুরু করে বা এইরকম কিছু কিছু স্টেটের কিছু কিছু ট্রাইবাল এরিয়ার ক্ষেত্রে, বা আন্দামান নিকোবর হোক বা হচ্ছে কি আমাদের লাক্ষাদ্বীপ হোক, এই সমস্ত জায়গাগুলোতে আমরা যে কেউ চাইলে সেটেল বা হচ্ছে কি আমরা কি করতে পারি না, আমরা প্রপার্টি বা পারচেস করতে পারি না। তাহলে সেটা কিসের জন্য করা হয়েছে, শুধুমাত্র সেখানকার যারা শিডিউল ট্রাইব আছে তাদের কথা মাথায় রেখে, বা তাদেরকে হচ্ছে গিয়ে তাদের ইন্টারেস্টটাকে হচ্ছে যাতে আমরা মানে সাস্টেইন করতে পারি এটার উপর, বা তাদের ইন্টারেস্টটাকে যাতে আমরা প্রোটেক্ট করতে পারি, বা গভর্নমেন্ট বা স্টেট বা কনস্টিটিউশন প্রোটেক্ট করতে পারে, এই ইন আ সেন্স হচ্ছে গিয়ে তোমার আর্টিকেল 19 এর ক্লজ ডি এবং ই এর রিজনেবল রেস্ট্রিকশন রাখা হয়েছে। আরেকটা কি জেনারেল পাবলিক, সেখানকার জেনারেল পাবলিকের যদি কোনো ইন্টারেস্টকে ভায়োলেট করে, সেক্ষেত্রে গভর্নমেন্ট সেটা রেস্ট্রিকশনের মাধ্যমে তার গেজেট নোটিফিকেশন বা ডিফারেন্ট বিলস বা এক্সারসাইজ পাওয়ারের মাধ্যমে সেটা গভর্নমেন্ট করতে পারে, যে এখানে প্রপার্টি পারচেস করা যাবে না, বা এখানে এটা করা যাবে না, সেটা করা যাবে না, যেটা হচ্ছে যে ফান্ডামেন্টাল রাইটসটা তুমি আর্টিকেল 19 এর ক্লজ ডি আর ইতে পাচ্ছ। একটা হচ্ছে গিয়ে ফ্রিলি তোমার মুভ করা। এখন ধরো কোনো ইন্টারনাল সিকিউরিটির ক্ষেত্রে গভর্নমেন্ট চাইলে কোন একটা প্লেস কে হচ্ছে গিয়ে তুমি যদি এখন বলতে চাও
যে ভারতবর্ষের প্রত্যেকটা জায়গায় যেহেতু আমি যেতে পারছি, চলো তাহলে কালকে প্রত্যেকদিন প্রত্যেকটা ভারতবর্ষের মানুষকে, আমাদের রাজ্যের মানুষকে হচ্ছে গিয়ে নবান্নে প্রত্যেকদিন ঢুকতে হবে। ওটা তো ভারতবর্ষের মধ্যেই পড়ছে। আমি ওখানে দেখতে চাই ওখানে কি আছে, ওটা তো সরকারি সম্পত্তি। ইকুয়ালি যদি কেউ বলে আমি প্রত্যেকদিন হচ্ছে প্রধানমন্ত্রী হাউসে যেতে চাই, তাহলে এগুলো কিন্তু হচ্ছে গিয়ে রিজনেবল রেস্ট্রিকশনের মধ্যে আসবে। মানে যা খুশি তুমি তাই করতে পারো না আর কি। ইকুয়ালি শিডিউল ট্রাইবের কেসটাও সেম, যদি তাদের প্রোটেকশন বা সেফটি সিকিউরিটির ক্ষেত্রে কোনো ভায়োলেট হয়, তাহলে সেই ক্ষেত্রে সেটাও কিন্তু তোমার এই যে ডি আর ই তে, হ্যাঁ, সাবক্লজে যে ফান্ডামেন্টাল রাইটসটা পেয়েছো, সেটাকে তোমাকে ইসে করা হবে, প্রিভেন্ট করা হবে সেটা এক্সারসাইজ করা থেকে। বোঝা গেল? হ্যাঁ স্যার। ওকে, নেক্সট আমাদের চলে আসো, বাকিরা বুঝতে পারলে? হ্যাঁ স্যার। হ্যাঁ, ওকে, হ্যাঁ, হ্যাঁ। নেক্সট আমাদের 6। এগুলো অনেক ইজি আছে, একটু জাস্ট ক্যারেক্টার ল্যাঙ্গুয়েজটা পড়ে সবাই যদি বুঝতে পারো, জাস্ট এটাই ক্লিয়ার করলেই ভালো। নেক্সট বলছে হচ্ছে গিয়ে সাবক্লজ সি। সাবক্লজ সিতে আমরা কি বলেছি? সাবক্লজ সিতে আমরা জাস্ট পড়েছি হচ্ছে গিয়ে, দেখো, টু প্র্যাকটিস এনি প্রফেশন, তুমি যে কোনো প্রফেশন, তুমি একজন স্বাধীন মানুষ, এখন আর ব্রিটিশ আমাদের দেশে নেই, তুমি যে কোনো প্রফেশন বা অকুপেশন ক্যারি করতে পারো, যে কোনো ট্রেড অ্যান্ড বিজনেসের সাথে তুমি চলতে পারো, কোনো সমস্যা নেই। এখন সেই ক্ষেত্রে একটা জিনিস দেখো, এখানেও তুমি এই যে আমি কিছুক্ষণ আগে একটা কথা বললাম যে ট্রেড অ্যান্ড বিজনেস এর ক্ষেত্রে আমি বলছি, কি লিখেছে এখানে দেখো, অপারেশন অফ মেকিং প্রিভেন্ট ফ্রম মেকিং এনি ল, যেটা তোমার ইন্টারেস্ট অফ জেনারেল পাবলিক রিজনেবল রেস্ট্রিকশন দেওয়া হয়েছে কনফার্ড বাই সাবক্লজ, এটা ইন পার্টিকুলার নাথিং ইন সাবক্লজ অপারেশন অফ দ্য স্টেট অফ মেকিং ল। এখানে দুটো জিনিস বলছে, একটা বলছে হচ্ছে ওয়ান, একটা বলছে টুতে। ওয়ানে কি বলছে? প্রফেশনাল or টেকনিক্যাল কোয়ালিফিকেশন নেসেসারি ফর প্র্যাকটিসিং এনি প্রফেশন অর ক্যারিং এনি অকুপেশন অর ট্রেড অ্যান্ড বিজনেস। সেক্ষেত্রে কি, এই ক্ষেত্রে তুমি যদি এক্সাম্পল দাও, ধরো ওই যে আমি বললাম, আমি ল ডিগ্রি কালকে মানে হচ্ছে গিয়ে ল ডিগ্রি কমপ্লিট করলাম, তুমি করলে, কেউ করলে, অন্য কেউ করলো, তাহলে সেই ক্ষেত্রে তুমি ল ডিগ্রি করে তোমার কি হওয়ার কথা? এটা একটা হচ্ছে গিয়ে প্রফেশনালিজমের ব্যাপার আছে, এখানে একটা দক্ষতার ব্যাপার আছে, তাহলে স্কিলের ব্যাপার আছে। তাহলে সেই ক্ষেত্রে তুমি যদি কালকে বলো যে আমি 5 বছর ল প্র্যাকটিস করছি, ধরুন আমার আর ভালো লাগছে না, আমাকে তো কনস্টিটিউশন হচ্ছে গিয়ে আর্টিকেল 19 এর আন্ডারে, ফ্রিডম, রাইট টু ফ্রিডমের আন্ডারে, আর্টিকেল 19 এর ক্লজ জি তে আমাদেরকে একটা রাইটস দিয়ে দিয়েছে, ফান্ডামেন্টাল রাইটস, তাও আবার ভীষণ এক্সট্রিম লেভেলের, কেউ ভায়োলেট করতে পারবে না। তাহলে সেটা কি দিয়েছে? যে হচ্ছে গিয়ে আমাদের রাইট টু চুজ প্রফেশন, অকুপেশন, প্র্যাকটিস, ট্রেড অ্যান্ড বিজনেস। চলো তাহলে আমি কালকে থেকে একটা চেম্বার খুলছি, সেখানে আমি সার্জারি করব, কার কি হয়েছে দেখি, কি অবস্থা। তাহলে সেই ক্ষেত্রে কি, এইটা হচ্ছে কি, এটা কিন্তু হচ্ছে গিয়ে তোমার, এইখানে স্টেট একটা হচ্ছে গিয়ে তোমার উপর একটা প্রিভেন্ট করতে পারে না। এটা কিসের জন্য? কারণ এইটা তাহলে কি হবে, একজন লয়ার যদি ডাক্তারের কাজ করে, তাহলে লোক সব মরে যাবে। একজন ডাক্তার যদি কোর্টে গিয়ে আর্গুমেন্ট করে, তাহলে কেস, লোকের সাথে জাস্টিস হওয়ার পরিবর্তে ইনজাস্টিস হয়ে যাবে, তাই না? তাহলে তুমি এটা করতে পারবে না। এখন যদি কালকে আমি গিয়ে বলি আমি তো একজন টিচার, তাহলে আমার ঠিক আছে, ট্রেনটা আমাকেই চালাতে দেওয়া হোক, তারপর দেখবে 1000 2000 লোক মোটামুটি উপরে চলে গেছে, সাথে আমিও। তাহলে এইরকম একটা জায়গায় চলে যাবে। তাহলে এইটাকে প্রিভেন্ট করার জন্য, মানে তোমাকে চুজ করতে দেওয়া হয়েছে যে কোনো প্রফেশন, অকুপেশন বা টেকনিক্যাল কোয়ালিফিকেশন, বাট সেটা কিন্তু হচ্ছে গিয়ে গভর্নমেন্ট একটা কি করবে, গভর্নমেন্ট এর কাছে, স্টেটের কাছে এই পাওয়ারটা থাকবে, স্টেট একটা রিজনেবল রেস্ট্রিকশন তৈরি করে। হ্যাঁ, ডাক্তার হতে গেলে তোমাকে এমবিবিএস পাস করতে হবে, বা এই ডাক্তার হতে গেলে তোমাকে এমডি পাস করতে হবে, লয়ার হতে গেলে এলএলবি করতে হবে, বিএলএলবি করতে হবে। এইরকম টেকনিক্যাল এডুকেশন বা প্রফেশনের ক্ষেত্রে কিছু কিছু জায়গায় গভর্নমেন্ট কি করেছে, একটা বার তৈরি করে দিয়েছে। এইটা হচ্ছে প্রফেশনাল, এটা রিজনেবল রেস্ট্রিকশন, যাতে করে মানুষ যার যা খুশি মন মর্জি মতো তা খুশি করা যাতে সে না করতে পারে। দ্য প্রফেশনাল আর টেকনিক্যাল কোয়ালিফিকেশন নেসেসারি, প্রফেশন বা টেকনিক্যাল কোয়ালিফিকেশন প্রয়োজন কিসের জন্য? বলছে প্র্যাকটিসিং ফর এনি প্রফেশন অর ক্যারিং এনি অকুপেশন অর ট্রেড অ্যান্ড বিজনেস এর ক্ষেত্রে। এটা একটা নাম্বার ওয়ান। নাম্বার টু আমাদেরকে কি বলছে? নাম্বার টু তো বলছে হচ্ছে গিয়ে দ্য ক্যারিং অন অ্যানি অন বাই স্টেট or by cooperation owned by control by state any trade and business industry or service without the exclusion from the practical citizen of India. জাস্ট একটা এক্সাম্পল বোঝো, ডিফেন্স, আমাদের যে ইন্ডিয়াতে ডিফেন্স আছে বা রেলওয়ে আছে, এটাকে, হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আমি বলবো না যে হচ্ছে কি এটা তোমার ডিসেন্ট্রালাইজেশন বা প্রাইভেটাইজেশন হয়নি, হয়েছে, কিছু কিছু ক্ষেত্রে হয়েছে। কিন্তু মেজর যে সমস্ত জিনিসগুলো আছে সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে তোমার কি আছে, গভর্নমেন্টকে কিন্তু হচ্ছে গভর্নমেন্ট ওন করছে, যেমন ডিফেন্সের ক্ষেত্রে বা রেলওয়েটা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে হচ্ছে কি এটা গভর্নমেন্টের হাতে আছে। তাহলে সেই ক্ষেত্রে কালকে যদি তুমি বলো, কালকে ঠিক আছে আমি তো হচ্ছে গিয়ে ট্রেড অ্যান্ড বিজনেস এর ইসে দিয়েছে, চলো কালকে থেকে আমি নিজেই হচ্ছে রেল টেল তৈরি করে আমি নিজেই রেল চালাবো, এই যে ট্রেন লাইন আছে এটা তো গভর্নমেন্টেরই, ঠিক আছে, তাতে গভর্নমেন্টকে ভাড়া দিতে হবে, আমি দেবো, ঠিক আছে, কিন্তু আমি একটা ট্রেন তৈরি করে আমি নিজে ট্রেন চালাবো।
না, এটা কিসের মধ্যে বলছে যে যদি এমন কোনো রিজনেবল রেস্ট্রিকশন থাকে সেই অকুপেশন বা ট্রেড বা বিজনেস এর ক্ষেত্রে বা ইন্ডাস্ট্রি বা কোনো সার্ভিসের ক্ষেত্রে, সেটা শুধুমাত্র হচ্ছে গিয়ে ন্যাশনাল সিকিউরিটি বা সেফটি সিকিউরিটি বা সিটিজেনদের ব্যাপারে হতে পারে বা যে কোনো রিজন থাকতে পারে। যদি সেটা রিজনেবল রিজন থাকে, তাহলে সেই ক্ষেত্রে সেটা শুধুমাত্র হচ্ছে কি গভর্নমেন্ট বা কোনো পার্টিকুলার কোম্পানিকে দেওয়া থাকলে বা কোনো পার্টিকুলার যদি কাউকে দেওয়া থাকে, সেটা তারাই শুধুমাত্র করতে পারবে। ওকে, তো আমি এটা তো বললাম যে হচ্ছে গভর্নমেন্ট রানিং রেলওয়ে সিস্টেম। সো ইন্ডিয়ান রেলওয়েজ সেটা সেই ক্ষেত্রে প্রাইভেটাইজেশন বা অন্যান্য মানুষরা, সাধারণ মানুষরা এই জিনিসটা করতে পারে না। তো এইটা একটা ব্যাপার গেল, বোঝা গেল? এটা একটা রিজনেবল রেস্ট্রিকশন। হ্যাঁ স্যার। এই অবধি সবাই বোঝা গেল? হ্যাঁ। হ্যাঁ স্যার। বাকিদের? হ্যাঁ স্যার। আচ্ছা, এখানে আমরা কয়েকটা জাস্ট এইটা রিলেটেড কয়েকটা আর্টিকেল 19 রিলেটেড কয়েকটা কেস ল দেখি। আর্টিকেল 19 রিলেটেড সবার ফার্স্ট আমাদের কাছে একটা কেস ল আছে, কয়েকটা ফেমাস কেস ল। নাম্বার ওয়ান কেস ল আছে, আমি জাস্ট জাজমেন্টটা বেশি ফোকাস করবো। নাম্বার ওয়ান কেস ল হচ্ছে কি রমেশ, তো আমার প্রোনাউন্সিয়েশনে যদি কোনো ভুল হয় কাইন্ডলি পার্ডন মি, ভার্সেস এগুলো তো নর্থ ইস্টের, সরি সাউথের, ওটাতে নামগুলো একটু স্টেট অফ অন্ধ্রা। রমেশ থাপার। থাপার, থাপার থপার, যাই হোক হবে কিছু একটা নাম, আমার জাস্ট জানার দরকার যে এটা কি ডিসাইড হয়। হচ্ছে। হ্যাঁ দেখো, রমেশ থাপার ভার্সেস হচ্ছে গিয়ে স্টেট অফ মাদ্রাস, এই টেসলাটা হয়েছিল হচ্ছে গিয়ে তোমার কিসের উপর বেস করে? এটা আমাদের আর্টিকেল 19 এর 1 এর যে ক্লজ 1 সাব ক্লজ এ। আর্টিকেল 19 এর 1 এর সাব ক্লজ এ কি বলে? এনিওয়ান? কারো মনে পড়ছে? এক্ষুনি বলালাম। কারো মনে পড়ছে? ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন। হ্যাঁ, ফ্রিডম এন্ড স্পিচ এন্ড এক্সপ্রেশন এর উপরে বেস করে হচ্ছে কি মানে কেসটা হয়েছিল। জাস্ট একটু যদি ফ্যাক্টটা দেখো, রমেশ থাপার হচ্ছে কি একজন মানে ক্রস রোডস নামে তিনি কি করতেন, তিনি একটা হচ্ছে পলিটিক্যাল জার্নাল পাবলিশ করতেন। মোস্ট প্রবাবলি আমার যতদূর মনে পড়ছে, রমেশ থাপার হচ্ছে কি ইনি একজন তখনকার মনে হয় কমিউনিস্ট নেতাও ছিলেন মাদ্রাসের। এবার সেই ক্ষেত্রে সেটা কি হয়, মাদ্রাস গভর্নমেন্ট কি করে, পাবলিক সেফটি ওনাদের একটা প্রিভেনশন অ্যাক্ট ছিল 1950, এরকম একটা অ্যাক্ট ছিল। তো সেই ক্ষেত্রে সেই অ্যাক্টের আন্ডারে কি করে, সেটাকে হচ্ছে গিয়ে যে তোমার ক্রস রোডস নামে যে পাবলিক জার্নাল তিনি প্রকাশ করতেন, মাদ্রাস গভর্নমেন্ট কি করে পাবলিক সেফটি ব্যবহার করে, পাবলিক সেফটি মানে ব্রিচ করছে এটা ব্যবহার করে, তার যে হচ্ছে সার্কুলেশন ওটাকে ব্যান করে দেয়। এবার পরবর্তীকালে কি করে, পরবর্তীকালে হচ্ছে কি এখন আমাদের কাছে এই কেসটা হচ্ছে গিয়ে সুপ্রিম কোর্টে যায়। এখন সুপ্রিম কোর্টে যাওয়ার পরে আমাদের কাছে যে লিগ্যাল ইস্যুটা অ্যারাইজ হয়, এলআই ফর হচ্ছে লিগ্যাল ইস্যু। লিগ্যাল ইস্যু কি অ্যারাইজ হয়, গভর্নমেন্ট কি, এখন কোশ্চেন যদি বাংলায় বলি যে গভর্নমেন্ট কি হচ্ছে গিয়ে ফ্রিডম অ্যান্ড স্পিচ এর মাধ্যমে কি হচ্ছে গিয়ে তোমার প্রেস রেস্ট্রিক্ট করতে পারে? এনিওয়ান? গভর্নমেন্ট ফ্রিডম এন্ড এক্সপ্রেশনের নাম করে ফ্রিডম অফ প্রেস কি রেস্ট্রিক্ট করতে পারে? দেখো, ফ্রিডম অফ স্পেস মানে শুধুমাত্র এটা নয় যে হচ্ছে কি নিউজ, মানে নিউজ পেপারে কি লেখা হচ্ছে তার কি স্বাধীনতা, না। ফ্রিডম স্পেস মানে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, সোশ্যাল মিডিয়া, সমস্ত কিছু হচ্ছে গিয়ে ফ্রিডম অফ স্পেসের মধ্যে আসছে। তাহলে এখন মানে লিগ্যাল কোশ্চেন এটা উঠছে, গভর্নমেন্ট কি হচ্ছে ফ্রিডম অফ স্পিচ, মানে যে আমাদের ফ্রিডম অফ স্পিচ এন্ড এক্সপ্রেশনের মাধ্যমে কোনো তোমার হচ্ছে গিয়ে নিউজ পেপারে, জার্নাল এগুলোকে ব্যান করতে পারে শুধুমাত্র ডিউ টু পাবলিক সেফটি? এটা তো মানুষের ফান্ডামেন্টাল রাইটস। জাস্ট একটু ফাস্ট বলবে কারণ, হ্যাঁ বলো। না না, কোনোদিনই ব্যান করতে পারে না। হ্যাঁ, একটা জিনিস সবসময় বারবার বলবে। এখন না, কোশ্চেনটা, এক্সেপ্ট ন্যাশনাল সিকিউরিটি, আমি একটা কথা বলছি, হ্যাঁ এক্সেপ্ট ন্যাশনাল সিকিউরিটি। হ্যাঁ ওটাই বলতে যাচ্ছিলাম যে এই যে কেস লটা উঠেছে এর সাথে রিলেটেড সেকশন কি, আর্টিকেল 19 ক্লজ 1, আমি আর ব্র্যাকেট ফ্যাকেট দিয়ে লিখছি না, সাব ক্লজ এ। এবার যখন এই যে ক্লজটা আসলো, রাইট টু ফ্রিডম অ্যান্ড স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, এর সাথে রিজনেবল রেস্ট্রিকশনটা তোমাকে জাস্ট একটু রিমাইন্ড করতে হবে। রিজনেবল রেস্ট্রিকশন কততে আছে? আর্টিকেল 19 এ আছে। ক্লজ কততে আছে? ক্লজ হচ্ছে কি 2 তে আছে।
রাইট? তাহলে আর্টিকেল 19 এর রিজনেবল রেস্ট্রিকশন ক্লজ 2 তে কি পাবলিক সেফটি বা হচ্ছে গিয়ে মোরালিটি বা হচ্ছে সভরেনিটি এন্ড ইন্টিগ্রিটি স্টেট এগুলো যদি না করে কোর্ট এটাই ডিসাইড করেছিল যে হচ্ছে ফ্রিডম অফ প্রেস ইজ পার্ট অফ ফ্রিডম অফ প্রেস প্লিজ, হ্যাঁ। তাহলে সেই ক্ষেত্রে স্টেট শুধুমাত্র সিরিয়াস থ্রেট টু সিকিউরিটি অফ স্টেট হলেই শুধুমাত্র রেস্ট্রিকশন দিতে পারে। তো মাদ্রাজ গভর্নমেন্ট যেটা করেছিল সেটা আমাদের মানে হচ্ছে গিয়ে ওই ভদ্রলোক যে জার্নাল গুলো পাবলিশ করতেন রমেশ থাপা, সেটা কোনোভাবে স্টেটের জন্য সিকিউরিটি থ্রেট ছিল না। তো সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে মাদ্রাজ গভর্নমেন্ট এটাকে যে হচ্ছে গিয়ে তোমার মানে সরি কি বলে ব্যান করেছে, এটা কিন্তু একটা আনকনস্টিটিউশনাল স্টেপ ছিল বাই দ্য গভর্নমেন্ট অফ মাদ্রাজ। তো সেই ক্ষেত্রে এই এই যে ব্যানটা এটা কিন্তু হচ্ছে গিয়ে সুপ্রিম কোর্ট তুলে দেয়। এটা রমেশ থাপারের কেসে হচ্ছে ডিসাইড করা হয়েছিল। বোঝা গেল? ওকে। ওকে। हाँ सर এবার 2 নাম্বার একটা কেস ল আসে, এটাও খুব ফেমাস কেস ল। এর নাম হচ্ছে গিয়ে তোমার বেনেট 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 যাই হোক, কোলেম্যান ভার্সেস এই ভার্সেস এটা ভার্সেস ইউওআই, ইউনিয়ন অফ ইন্ডিয়া। এই কেসটাতে কি হয়েছিল, এই যে বেনেট কোলেম্যান ভদ্রলোক, এখন গভর্নমেন্ট কি করে, এটাতে গভর্নমেন্ট একটা তখনকার গভর্নমেন্ট করেছিল যে নিউজ প্রিন্ট কন্ট্রোল পলিসি তৈরি করেছে। তখনকার গভর্নমেন্ট কংগ্রেস গভর্নমেন্ট। এবার নিউজ প্রিন্ট কন্ট্রোল পলিসির মাধ্যমে কি করেছিল, যে গভর্নমেন্ট এটা বেঁধে দিয়েছিল যে তোমাকে কত পেজ তুমি পাতা ছাপাবে, ভালো করে বোঝো, কত পেজ তুমি হচ্ছে গিয়ে প্রিন্ট করবে, এবং তার উপরে হচ্ছে গিয়ে তুমি কত টাকা সেটা হচ্ছে গিয়ে মানে তার প্রাইসটা ঠিক করতে পারবে। তো গভর্নমেন্ট কি করেছিল, নিউজ প্রিন্ট একটা কন্ট্রোল পলিসি। একটা জিনিস তোমরা হয়তো জানো এগুলো, যে নিউজ পেপারে আমাদেরকে যে এতগুলো এই যে 16 পাতা 17 পাতা সানডে করে মনে হয় আরো বেশি আসে, গল্প টল্প কবিতা মবিতা এসব থাকে ভুমজাং। এবার দেখবে, তাহলে সেই ক্ষেত্রে এতটা যে তোমার পাতা পেজ দিচ্ছে, সেটা তোমার 5 টাকায় দিচ্ছে বা 6 টাকায় দিচ্ছে, মিনিমাম ম্যাক্সিমাম যাই হোক। তাহলে সেই ক্ষেত্রে তোমার কি মনে হয় যে মানুষকে মানে একটা কোম্পানি বা হচ্ছে গিয়ে যারা সার্ভিস করছে সেই সমস্ত, তা কিন্তু ইন্ডিয়ান এক্সপ্রেসেস, আনন্দবাজার, এই বাজার সেই বাজার, পিছিয়ে থাকা পিছিয়ে পড়া সব নিউজ পেপার, তাহলে সেই ক্ষেত্রে কি আছে, এরা যে এই সমস্ত গুলো করছে, এটা কি মানুষকে 5 টাকা বা 6 টাকায় এই পেপারটা দেওয়া পসিবল? হ্যালো? না, 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 পসিবল না নয়। ও তো পসিবল না। অ্যাডভার্টাইজমেন্ট থেকে পয়সা আসে। এক্স্যাক্টলি, আমি ওটাই বলতে যাচ্ছিলাম। তাহলে কি ওরা কিসের জন্য দিতে পারছে, ওদের মেজর যে সোর্স অফ ইনকাম নিউজ মিডিয়া বা প্রিন্ট মিডিয়া, সরি, এই নিউজ মিডিয়া নিউজ পেপার গুলোকে সেল করে, সেটা কিসের মাধ্যমে হচ্ছে, শুধুমাত্র অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে হচ্ছে। এখন গভর্নমেন্ট যদি বলে তোমরা শুধুমাত্র হচ্ছে গিয়ে 4 পাতায় ছাপাতে পারবা বা পার পেজ 1 টাকা, 5 পাতা ছাপাতে হবে, এর বেশি ছাপানো যাবে না, প্রিন্ট করা যাবে না। তাহলে সেই ক্ষেত্রে, এবং সেটা মানে কনজিউমারদের থেকে কি নিতে হবে, 5 টাকায় নিতে হবে। আমরা একটা জিনিস জানি, যে যত বেশি প্রোডাকশন হবে, যত বেশি প্রোডাকশন বা যত বেশি মাসের কাছে আমরা সেটা পৌঁছে দিতে পারবো। এবার মাসের কাছে যদি আমরা পৌঁছাতে চাই, মানে মানুষের কাছে বেশি পৌঁছাতে গেলে সেটা দামটা হচ্ছে রিজনেবল রাখতে হবে, যাতে মানুষের সেটা মানে তারা পারচেস করতে পারে। তাহলে সেটা যদি পেজ অনুযায়ী, তাহলে একটা পেপারে 16 পাতা 17 পাতা বা 20 পাতা এরকম আছে, 20 পেজ। তাহলে সেই ক্ষেত্রে সেটা তো পেজ সংখ্যা অনুযায়ী যদি সরকার এরকম প্রিন্ট পলিসি করে দেয়, তাহলে সেটা 20 টাকা, কেউ কোনোদিন 20 টাকায় নিউজ পেপার আজকের দিনে তো একদম ভুলেও পড়বে না। তাহলে সেই ক্ষেত্রে কি হবে, সে বিজনেস গুলো লস হয়ে যাবে। তার জন্য কি করেছে, যে হচ্ছে গিয়ে যে গভর্নমেন্ট এই নিউজ প্রিন্ট যে কন্ট্রোল পলিসিটা নিয়ে আসে, এটার এগেনস্টে এই কোম্পানি কি করে, এই নিউজ মিডিয়া বেনেট কোলম্যান এন্ড কো, এরা হচ্ছে গিয়ে গভর্নমেন্টের এগেনস্টে সুপ্রিম কোর্টে যায়, এবং সুপ্রিম কোর্টে ওনারা বোঝায় এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমাদের এই যে নিউজ পেপার গুলো ইন্ডিয়া আছে, এটা অ্যাকচুয়ালি টাইমস অফ ইন্ডিয়া নিউজ পেপারে তাদের অনেক ক্ষতিগ্রস্ত হয়। পেজ লিমিট প্রেস, এতে কি হয়, জাস্ট আমাদের কাছে এটাই কোশ্চেন উঠেছিল, যে পেজ লিমিট করে দেয়া বা এটা হচ্ছে গভর্নমেন্ট বা কোনো পলিসির আন্ডারে, সেটা প্রেস ফ্রিডম ভায়োলেট করে কিনা। প্রেস ফ্রিডম অফকোর্স ভায়োলেট করে। কারণ হচ্ছে গিয়ে তারা যদি অ্যাডভার্টাইজমেন্ট নাই দিতে পারে, তাহলে সেই ক্ষেত্রে তারা পেজ লিমিট যদি থেকে যায়, তাহলে সেই ক্ষেত্রে তারা কনজিউমার যারা আছে তাদেরকে এত রিজনেবল প্রাইসে তারা সেই যে রেসপেক্টিভ নিউজ পেপারটা সেল করতে পারবে না। তো জাজমেন্ট যা সুপ্রিম কোর্ট এটাই দিয়েছিল, যে নিউজ পেপারে পেজ লিমিট করা মানে ফ্রিডম অফ প্রেস কে রেস্ট্রিক্ট করা। অফকোর্স গভর্নমেন্ট ইনডাইরেক্টলি স্পিচ ফ্রিডম অফ স্পিচ এন্ড এক্সপ্রেশনটাকে রেস্ট্রিক্ট করতে চাইছে। তো এই পলিসিটাকে গভর্নমেন্ট আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার করে। এই অবধি বোঝা গেল এই কেসটা? हाँ सर हाँ হ্যাঁ। ওকে।
স্যার এটা আরেকবার বলে দেবেন কোনটা? ওই লাস্টের ওই যে পেজের লাস্টে যেটা দেখলাম বুঝতে পারছি না, ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসছে খুব। ওই বেনেট কালিমানা অ্যান্ড